আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আমি বিচার চাই না, এজন্য বাংলাদেশ নামক রাষ্ট্রটির বহুদিনের আর্তনাদ। করুণ এক মহাকাব্যের শেষ লাইন। একজন পিতা তখন জেনে গেছেন তার সন্তান, তার সমস্ত সত্তার চেয়ে বড় তার কন্যাকে ধর্ষণ করা হয়েছে, গলা কেটে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। এমন এক মুহূর্ত যেন শত বছরের সব দুঃখ রাশি এক হয়ে বিউগল বাজায়। আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। বছরের পর বছর পুঞ্জীভূত অবিশ্বাস, হতাশা আর ক্রোধের পিতার এই অভিব্যক্তি ক্ষয়ে যাওয়া এই সমাজের সবচেয়ে বড় দৃশ্যপাঠ। বাংলাদেশের মানচিত্র জুড়ে কত কত ঘটনা, কত নির্মমতার গল্প। এখানে অপরাধ মানেই যেন শাস্তি নয়, কিন্তু তবুও তো ক্লান্ত মন বিচার চায়। ক্ষুব্ধ মনের জানতে ইচ্ছে হয় প্রচলিত আইনে ধর্ষণের শাস্তি কি, আলোচিত ধর্ষণের ঘটনাগুলোর বিচার কত দূর এগুলো, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষককে কি শাস্তি দেয়া হয়, ধর্ষণ রোধে অভিভাবকদের বা কি করণীয়। আপনাদের সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগে জাহান তনু 2016 সালের 20 মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ধর্ষণ ও হত্যার শিকার হন। প্রথমে থানা পুলিশ, তারপর সিআইডি, এরপর পিবিআই। তদন্ত ঘুরপাক খাচ্ছে 10 বছর। ডিএনএ পরীক্ষায় এখন পর্যন্ত তনুর পোশাকে 4 জনের নমুনা পাওয়ার তথ্য প্রকাশ্যে এলো। গত 21 এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে। হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তার ডিএনএ ফলাফল আসেনি, আজও কোনো আসামি চিহ্নিতই হয়নি। রায় তো দূরের কথা। সুবর্ণচরে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে একজন গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ভুক্তভোগী ওই নারী সেই সময় অভিযোগ করেছিলেন, ভোট কেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের নৌকা প্রতীকে ভোট না দেওয়ার রোষে ওই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। আলোচিত ওই মামলায় 10 অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্য 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ের পরই আসামি পক্ষের আইনজীবী আপিল করার কথা জানিয়েছেন। ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি যৌন নিপীড়নের প্রতিবাদ করায় পরীক্ষার হল থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় গায়ে। শরীরের 85% পুড়ে যায় তার। মৃত্যু হয় 10 এপ্রিল 2019। মাত্র 6 মাসের মধ্যে 16 আসামির সবার মৃত্যুদণ্ড, কিন্তু রায় কার্যকর হয়নি 6 বছরেও। ডেথ রেফারেন্স হাইকোর্টে আটকে আছে। দু সালের 25 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সিলেটের টিলাগড়া এলাকার এমসি কলেজের সামনে নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যান এক যুবক। পরে গেটের সামনে থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় কয়েকজন। ক্যাম্পাসেই সন্ধ্যায় গণধর্ষণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের কর্মীরা। ব্যাপক আন্দোলনের পর মামলা। রায় হয়েছে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু উচ্চ আদালতে আপিল চলছে। মামলার বাদীর আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হস্তান্তরে হাইকোর্টের আদেশ এখনও কার্যকর হয় নাই। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবার লিভ টু আপিল করে, ফলে সাক্ষ্য গ্রহণ শুরুই হয়নি এখনো। তিনি আরো বলেন, এখন মনে হচ্ছে বাদীকে দুর্বল করে ফেলা হয়েছে। তিনিও এখন আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলার 2020 সালের 2 সেপ্টেম্বর একটি গ্রামে একজন গৃহবধূর বাড়িতে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন করে স্থানীয় কয়েকজন যুবক। বিবস্ত্র করে নির্যাতনের সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মামলায় 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেছে বলে জানান আইনজীবীরা। দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পরিচিতের মাধ্যমে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ। আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ সহ 5 জন আসামির সব কজনকে খালাস দিয়েছেন আদালত।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, ঘটনার 38 দিন পর মামলা হয়, ক্ষতিগ্রস্তদের মেডিকেল রিপোর্টে প্রমাণ আসেনি। দু সালের মার্চে 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার। বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব মাত্র 21 দিনে বিচার কার্যক্রম শেষ হয়। গত অন্তর্বর্তী সরকার আমলে 17 মে 2025 তারিখে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হয়েছে। তবে অন্য 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে জানিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সমালোচনা আছে। সংবাদগুলো থেকে একটি বিষয় স্পষ্ট, কিছু আলোচিত মামলায় দ্রুত রায় হয়েছে। বিশেষ করে শিশু ধর্ষণের কয়েকটি ঘটনায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া হয়েছে। তবে তনুর মতো মামলায় দীর্ঘদিনেও চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া দেখায় তদন্ত প্রমাণ প্রক্রিয়ার মধ্যে জট এখনো বড় সমস্যা। বাংলাদেশের ধর্ষণের শাস্তি কি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধারা 9-এ। যদিও 2020 সালে সংশোধন করা হয় তা। আইনের ধারা 9 এর 2 অনুযায়ী সহজ ভাষায় বললে, কেউ ধর্ষণ করলে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণের পর তার অন্য কোনো কাজের ফলে ধর্ষিতা নারী বা শিশুর মৃত্যু ঘটে, তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর পাশাপাশি অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। আর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 9 এর 3 অনুযায়ী যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে এবং উক্ত ধর্ষণের ফলে ভুক্তভোগীর মৃত্যু ঘটে কিংবা আহত হয়, তবে ওই দলের প্রত্যেক ব্যক্তি একইভাবে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ পাশের উদ্যোগ গ্রহণ করেন। এর মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অপরিবর্তিত রেখে বিচার প্রক্রিয়া দ্রুততর করার জন্য তদন্তের সময়সীমা 30 দিন থেকে কমিয়ে 15 দিন এবং বিচার কাজ সমাপ্তের সময়সীমা 180 দিন থেকে কমিয়ে 90 দিন নির্ধারণ করেন। বিশ্বজুড়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন কঠোর আইনি ব্যবস্থা ও সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। বিশ্বের অন্তত 30টির বেশি দেশে গণধর্ষণ, ভুক্তভোগী শিশু হলে বা ধর্ষণের ফলে মৃত্যু বা স্থায়ী শারীরিক ক্ষতি হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এশিয়ার প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম এই তালিকার অন্তর্ভুক্ত। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ইসলামিক শরিয়া আইন বা কঠোর দণ্ডবিধি অনুসরণকারী দেশগুলোর মধ্যে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, ইরাক, ইয়েমেন, সিরিয়া এবং মিশর বিশেষ পরিস্থিতিতে ধর্ষকদের মৃত্যুদণ্ড দিয়ে থাকে। কিছু দেশ অপরাধীর পুনরায় অপরাধ করার প্রবণতা বন্ধ করতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে আইনি উপায়ে হরমোন নিয়ন্ত্রণের মাধ্যমে যৌন ক্ষমতা চিরতরে নষ্ট করার বিধান রেখেছে। তবে ইউরোপ, আমেরিকা এবং ওশেনিয়ার অধিকাংশ দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হওয়ায় সেখানে যাবজ্জীবন কারাদণ্ড বা আমৃত্যু কারাদণ্ডকে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিবেচনা করা হয়। দু 2021 সালের মার্চ মাসে পুলিশ প্রধানের পক্ষ থেকে হাইকোর্টে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করা হয়। সেই সরকারি হিসাব অনুযায়ী 2016 থেকে 2020 সালের অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন থানায় মোট 26,695টি ধর্ষণের মামলা হয়েছিল। পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিকতম হিসাব অনুযায়ী মানে 2021 থেকে 2025 সালে বাংলাদেশে 25,000-এরও বেশি আনুষ্ঠানিক ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। মানে বছরে গড়ে 5,000 আর মাসে এই সংখ্যা 416টি। হিউম্যান রাইটস ওয়াচ এবং দেশীয় অধিকার কর্মীদের মতে গণমাধ্যমে যে সংখ্যাটি প্রকাশিত হয় তা প্রকৃত অপরাধের একটি ছোট অংশ মাত্র। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ প্রতিনিয়ত এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সমাজবিজ্ঞানী, আইনি বিশেষজ্ঞ ও অধিকার কর্মীদের বিশ্লেষণ অনুযায়ী এই ভয়াবহ প্রবণতার পেছনে প্রধান কারণগুলো হলো
বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রিতা, পরিচিত ও বিশ্বস্ত ব্যক্তিদের দ্বারা অপরাধ সংগঠন, প্রযুক্তির অপব্যবহার ও পর্নোগ্রাফির সহজলভ্যতা, শিশুরা সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু, সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষার অভাব। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র কঠোর আইন বা মৃত্যুদণ্ডের বিধান রাখলেই এই অপরাধ কমবে না, যদি না অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা যায়। সেই সাথে প্রতিটি পরিবারে শিশুদের সুরক্ষায় বিশেষ সচেতনতা এবং প্রযুক্তির ব্যবহারে কঠোর নজরদারি প্রয়োজন। শিশু ধর্ষণ নিয়ন্ত্রণে অভিভাবকদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথমত, সন্তানদের কাউকেই অন্ধভাবে বিশ্বাস না করে তাদের চলাফেরা, সঙ্গী এবং আচরণের উপর সার্বক্ষণিক নজর রাখতে হবে। দ্বিতীয়ত, শৈশব থেকেই সন্তানদের গুড টাচ বা নিরাপদ স্পর্শ এবং ব্যাড টাচ বা অস্বস্তিকর স্পর্শ সম্পর্কে স্পষ্ট এবং সহজ ভাষায় ধারণা দিতে হবে, যেন কেউ তাদের শরীরে আপত্তিকরভাবে হাত দিলে তারা তাৎক্ষণিক প্রতিবাদ করতে পারে। তৃতীয়ত, সন্তানদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ভীতিহীনভাবে বাবা মাকে জানাতে পারে। এছাড়া অপরিচিত বা স্বল্প পরিচিত কারো কাছে সন্তানকে একা দীর্ঘ সময় না রাখা এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কঠোর প্যারেন্টাল কন্ট্রোল নিশ্চিত করা অভিভাবকদের প্রধান দায়িত্ব।